এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস মিডডে ব্রট ইউ বাই লাইফলাইন হসপিটাল। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের প্রত্যেকের স্বাগত। আমি ফাল্গুনী, শুরু করছি এক্সপ্রেস মিডডে। বঙ্গের দোরগোড়ায় কড়া নাড়ছে 2026-এর বিধানসভা নির্বাচন। তার আগে নদিয়ার কালীগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে উপনির্বাচন। তাই বিধানসভা নির্বাচনের ময়দানে নামার আগে এই উপনির্বাচনের রাজনৈতিক দলগুলি মহড়া সেরে নিচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এদিনের ভোটে মূলত ত্রিমুখী লড়াই হতে চলেছে। একদিকে শাসক দল তৃণমূল, প্রধান বিরোধী দল বিজেপি ও বাম সমর্থিত কংগ্রেসের প্রার্থীর মধ্যে লড়াই। বৃহস্পতিবার সকাল 7টা থেকে নির্বাচন শুরু হলেও ভোট কেন্দ্রগুলিতে সেভাবে ভোটারদের দেখতে পাওয়া যায়নি। লাগাতার বৃষ্টির জেরে মানুষ কি ভোট কেন্দ্রমুখী হতে পারছে? কি পরিস্থিতি এখন কালীগঞ্জে দেখে নেব। আমাদের প্রতিনিধি তন্ময় ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে, তার সঙ্গে কথা বলে নেব। তন্ময়, এক্সপ্রেস মিডডেতে তোমাকে স্বাগত। কালীগঞ্জের এখন বর্তমান পরিস্থিতি কি? ভোট কেন্দ্রে কি মানুষজন যেতে পারছে ঠিক মতন করে? নিরাপত্তা ব্যবস্থা কিরকম? পুরো সার্বিক চিত্রটা তুমি আমাদের দর্শকদের তুলে ধরো। একদমই এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের বড় চাঁদঘর এলাকা, এবং সেই এলাকায় রীতিমতো সকাল থেকে কিন্তু ভোট প্রক্রিয়া শুরু হয়েছে। তবে বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু ভোট গ্রহণ চলছে, এবং আমরা চিত্র সাংবাদিককে আমি দেখাতে বলবো যে রীতিমতো সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু রীতিমতো মাথায় প্লাস্টিক দিয়ে কিন্তু তারা যাচ্ছেন এবং এই ভোট দিতে, অর্থাৎ এই যে অঞ্চল, যে জায়গা, সেখানে বৃষ্টি হওয়ার কারণে রীতিমতো যে ভোটের লম্বা লাইন, সেই লাইন কিন্তু অনেকটা দেখা যাচ্ছে না, কারণ অবিরাম বৃষ্টি চলছে, এবং সেই কারণে কিন্তু সাধারণ মানুষ কিন্তু সেখানে ভোট দিতে যেতে পারছেন না। যখন কিছুটা বৃষ্টি কমছে তখন কিন্তু সাধারণ মানুষ তারা যাচ্ছেন ভোট দিতে। তবে আংশিকভাবে কিন্তু এই ভোটের কিন্তু কিছুটা হলেও এই বৃষ্টির প্রভাবে কিন্তু সাধারণ মানুষজন কিন্তু আসতে পারছেন না। তবে কিছু কিছু জায়গায় সামান্য খবর পাওয়া যাচ্ছে যে সেখানে ইভিএম খারাপ হওয়ার কারণে ভোট প্রক্রিয়া বন্ধ রয়েছিল, কিন্তু তারপর ইভিএম চেঞ্জ করে সেখানে কিন্তু ভোট গ্রহণ পুনরায় আবার শুরু হয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া কিন্তু রীতিমতো আরও জোরালো হচ্ছে, এবং যেসব জায়গাগুলিতে কাদা রয়েছে এবং যেহেতু জল জমে গেছে, সেই সব জায়গাগুলিতে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সেই সব জায়গাগুলিতে ঘ্যাস ফেলা হচ্ছে যাতে সাধারণ মানুষ সেই ভোট দিতে যেতে পারে। এবং এই বড় চাঁদঘর এলাকার একটি বুথে কিন্তু সেখানে সকাল থেকে কিন্তু যে রাস্তা, সেখানে কিন্তু দীর্ঘ সময় জল জমার কারণে সেখানে কিন্তু অনেকটাই ভোট গ্রহণ প্রক্রিয়া দেরি হয়েছে, এমনটা কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। ধন্যবাদ তন্ময়। এবার কালীগঞ্জের ভোট পর্বের বেশ কয়েকটি টুকরো ছবি আমরা তুলে ধরবো আপনাদের সামনে। তন্ময় যেমনটা দেখালো, তারপরেও কিছু কিছু ছবি আমরা দেখাবো আপনাদের। নির্বাচন কমিশনের তৎপরতা ছিল আজকে চোখে পড়ার মতো। প্রতিটি বুথেই রয়েছে পর্যাপ্ত নিরাপত্তারক্ষী, সিসিটিভি, 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশও প্রতি মুহূর্তে পরিস্থিতির উপর নজর রাখছে। এদিকে সকাল সকাল ভোট দিতে ভোট কেন্দ্রে উপস্থিত তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ, তিনি ভোট দিলেন মীরা বালিকা বিদ্যা নিকেতনে 39 নম্বর বুথে। তার সঙ্গে ছিলেন তার ভাই সাহিল আহমেদ। দেখে নেব তিনি বাইট দিয়েছেন, কি বলছেন। সবার কাছে আমার বার্তা যে আপনারা নির্ভয়ে নিঃসংকোচে আপনাদের সবথেকে বড় অধিকার সংবিধানের ভোটাধিকার সেটা প্রয়োগ করুন। বিজেপি এজেন্ট বসাতে পারছে না, সেটা তো আমাদের দোষ নেই। বিজেপির উচিত, আমরা যেরকম মাটি কামড়ে সংগঠনকে শক্তিশালী করেছি, আমাদের প্রত্যেকটা বুথে বুথে এজেন্ট আছে, সংগঠনের কাজ করুক। আর সেটা ওরা এজেন্ট বসাতে পারছে না, সেটা আমাদের দেখার বিষয় নেই। অন্যদিকে দেবগ্রাম অন্নপূর্ণা বালিকা প্রাথমিক বিদ্যালয়ের 167 নম্বর বুথে ইভিএম খারাপ। সকাল 7টা থেকে ভোট গ্রহণ কেন্দ্রে লম্বা লাইন ভোটারদের, কিন্তু ভোট গ্রহণ শুরু করা যাচ্ছিল না। ভোট গ্রহণ কেন্দ্রে ভোটাররা রীতিমতো উত্তেজিত হয়ে পড়েন। 167 নম্বর বুথ, এটা অন্নপূর্ণা প্রাথমিক বিদ্যালয়। 7টায় ভোট শুরু হওয়ার কথা, এখন 7:30 বাজছে, মেশিন এখনো পর্যন্ত চালু হয়নি। এদিকে আজকের ভোট পর্বকে ঘিরে তৎপর প্রশাসন ও ভোট গ্রহণ কেন্দ্রের 20 মিটারের মধ্যে থাকা রাজনৈতিক দলের পতাকা ভোটের দিন খুলে ফেলল প্রশাসন।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এই কেন্দ্রের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যু হয়। তারপর থেকেই এই আসন খালি, সেই কারণেই আজ এখানে উপনির্বাচন। এই কেন্দ্রে তৃণমূল ভরসা রেখেছে প্রয়াত নাসিরউদ্দিনের মেয়ে আলিফা আহমেদের উপর, যার বাইট কিছুক্ষণ আগে আপনারা শুনলেন। আর বিজেপি এখানে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে আশিস ঘোষকে। অপরদিকে কংগ্রেস প্রার্থী কবিল উদ্দিন শেখকেই সমর্থন করছে বামেরা। মূলত এই ভোটে যিনি জয়ী হবেন সেই বিধায়কের কার্যকাল হবে 1 বছর কি তারও কম সময়। তবে সামনের বছর বিধানসভা ভোটের আগে রাজনৈতিক দলগুলি এই উপনির্বাচনকে হাতিয়ার করে যে নিজেদের শক্তি বুঝে নিতে চাইছে তা বলার অপেক্ষা রাখে না। ময়নাগুড়ি ভূমি রাজস্ব দপ্তরে এক অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। বারবার বদলির নির্দেশ আসার পরেও বর্তমান ভূমি রাজস্ব আধিকারিক বিএলআরও দেবায়নী মিত্র তার পদ ছাড়ছেন না। অন্যদিকে সরকারি নির্দেশ মেনে বদলি হয়ে আসা নতুন বিএলআরও ভিক্টর সাহা প্রায় 1.5 মাস ধরে দায়িত্ব গ্রহণের অপেক্ষায়। সূত্র অনুযায়ী দেবায়নী মিত্র 2021 সালে ময়নাগুড়িতে বিএলআরও পদে যোগ দেন। এরপর 2 বার বদলির নির্দেশ এলেও তিনি ময়নাগুড়ি ছাড়েননি। 21 এপ্রিল তাকে কালীগঞ্জে বদলি করা হলেও পরে তা স্থগিত হয়। এরপর 28 মে তাকে দার্জিলিংয়ে বদলি করা হয়, কিন্তু 18 দিন পেরিয়ে গেলেও তিনি নতুন কর্মস্থলে যোগ দেননি। অন্যদিকে ভিক্টর সাহা 1.5 মাস আগে ময়নাগুড়ির অফিসে যোগ দিলেও তাকে দায়িত্বভার বুঝিয়ে দেওয়া হয়নি। তিনি জানান সরকারি নির্দেশে 1.5 মাস আগে এখানে যোগ দিয়েছেন, কিন্তু চার্জ পাননি। দায়িত্ব তো পাইনি, তবে 1.5 মাস হলো আমি এখানে জয়েন করেছি। আচ্ছা, কোথায় ছিলেন তার আগে? আমি কুমারগঞ্জ ব্লকে ছিলাম, দক্ষিণ দিনাজপুরে। আচ্ছা, কবে আপনার অর্ডার হয়? অর্ডার তো বেরিয়েছিল এপ্রিল মাসে, তারপর থেকেই আমি ময়নাগুড়িতে জয়েন করি অর্ডার অনুযায়ী। কতদিন হলো? প্রায় 1.5 মাস। এই দ্বৈত নেতৃত্বে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। ময়নাগুড়ির বাসিন্দা শ্যামল রায় বলেন, নতুন বিএলআরও এসেছেন, তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না। সাধারণ মানুষদের ভোগান্তি বেড়েছে। তিনি গ্যাস পাইপলাইন বসানো নিয়ে কোনো বিশেষ যোগ সাজসের কথা উল্লেখ করেন। মনে করেন যে ম্যাডাম আমাদের বিএলও আজকে 3 বছর হয়ে যাওয়ার পরেও মনে করেন 2 বার করে ট্রান্সফার হয়ে গেল। তারপরে উনি জোর করে মনে করেন 1 মাস করে থাকার জন্য বহাল রাখতেছে। নতুন বিএলওটা আসার পরে আজকে 2 মাস থেকে বসে রাখছে, মানে অপমান করা হচ্ছে না? মানে এখানে কি 2জন বিএলও আছে? 2জন বিএলও, মানে একজন বসে আছে, উনি আসে আর চলে যায়। তবে দেবায়নী মিত্র এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। শুধু বলেছেন যা হচ্ছে সরকারের নির্দেশ অনুযায়ী হচ্ছে, ব্যক্তিগতভাবে কিছুই বলার নেই। ভূমি রাজস্ব দপ্তরের অন্দরে এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জোর গুঞ্জন শুরু হয়েছে। সরকারি স্তরে কি ব্যবস্থা নেওয়া হয় এখন সেই দিকেই তাকিয়ে ময়নাগুড়ি। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। একসময় ঝাড়গ্রামের বেলপাহাড়ির অনুর্বর লাল মাটি ছিল কৃষকদের দুঃস্বপ্নের কারণ। ধান চাষের লাগাতার লোকসানের পর এখনকার কৃষকরা করলা চাষে নতুন দিশা খুঁজে পেয়েছেন, যা তাদের জীবন বদলে দিচ্ছে। কৃষকদের কঠোর পরিশ্রমে বিঘা প্রতি 30 কুইন্টাল পর্যন্ত করলা উৎপাদন হচ্ছে। মরশুমের শুরুতে প্রতি কুইন্টাল করলা 10,000 টাকা দরে বিক্রি হয়েছে, যা এখন কিছুটা পরিমাণ কমলেও বিপুল ফলনের কারণে আয় ভালোই থাকছে। প্রতিদিন 7 থেকে 10 টন করলা উৎপাদিত হচ্ছে, যা জেলার সীমানা ছাড়িয়ে ঝাড়খণ্ড ও ওড়িশা বাজারেও পৌঁছে যাচ্ছে। কাল্লা চাষ করি, কাল্লা চাষ করে বাইরে কাল্লা পাঠা হয়, দিয়ে করা হয়, যে করতে হয়, বিকা কিনা করা হয়, তাতে পয়সা হয়, লাভ হয় 25-30 হাজার টাকা লাভ হয়। আমরা মানিকপাড়া, খড়গপুর, এদিকে টাটা, 4 জায়গা পাঠা হয়। এই সাফল্যের পিছনে শুধু কৃষকদের অদম্য ইচ্ছাই নয়, রয়েছে ব্লক কৃষি অফিসের নিরন্তর সমর্থন। সহকৃষি অধিকর্তা জয় চক্রবর্তী জানান, যারা একসময় ভেবেছিল এই মাটিতে কিছুই হবে না, আজ তারাই সফল করলা চাষি। কুইন্টাল করলা কি তার একটু কম, 45 কুইন্টাল করলা হয়, এবং আপনি এভারেজ ধরে রাখুন 15 টাকা করে কেজি, ভালো লাভ হয়। 2,000 টাকা করে কুইন্টাল ধরে এভারেজ ভালো লাভ হয়। মানে 1 বিঘে করলা চাষ করলে একজন চাষি ধরে রাখতে পারেন আপনি 30,000 টাকা আপনার লাভ থাকবে তার, যদি সে ভালো করে করে। আর যদি এমনি সাধারণভাবে করে তাহলে তার মিনিমাম 15 থেকে 20,000 টাকা লাভ থাকবে। উন্নত বীজ, সঠিক সেচ ও পরিচর্যার মতো সহায়তা কৃষকদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহায্য করেছে। বেলপাহাড়ির এই করলা চাষের গল্প প্রমাণ করে, সঠিক উদ্যোগ ও পরিশ্রম থাকলে অনুর্বর জমিও সফলতার সবুজ গাথা লিখতে পারে। এটি শুধু করলার ফলন নয়, বরং সাহস এবং পরিবর্তনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ঝাড়গ্রাম থেকে শঙ্কর বারিকের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।
এক্সপ্রেস মিডডেতে এখন নেব একটা ছোট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্রেস মিডডে। লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল, স্বাস্থ্য পরিষেবায় নতুন দিগন্ত। আ ইউনিট অফ লেভোমেডিন হেলথ কেয়ার লিমিটেড। 24 ঘন্টা জরুরি ভিত্তিতে আপনার স্বাস্থ্যের রক্ষায় নিয়োজিত লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল, NH2 কালীপাহাড়ি, আসানসোল, পশ্চিম বর্ধমান। যে কোনো প্রয়োজনে ফোন করুন 0341350135। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস মিডডে। কোচবিহারের তুফানগঞ্জ থানার জায়গির চিলাখানা গ্রামে LIC এজেন্ট পরিচয়ে শুক্লা প্রামাণিক ও তার স্বামী অভিজিৎ প্রামাণিক নামে এক দম্পতির বিরুদ্ধে প্রায় 20টি পরিবারের 60 থেকে 70 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। LIC এজেন্ট পরিচয়ে শুক্লা প্রামাণিক ও তার স্বামী অভিজিৎ প্রামাণিক নামে এক দম্পতি প্রায় 20টি পরিবারের 60 থেকে 70 লক্ষ টাকা হাতিয়ে নেন, এমনই একটি অভিযোগ উঠে এসেছে কোচবিহার থেকে। গ্রামের মহিলাদের বিশ্বাস অর্জন করে ফিক্সড ডিপোজিট ও বিভিন্ন স্কিমের লোভ দেখিয়ে তারা এই বিপুল অর্থ হাতিয়ে নেন। টাকা নিয়ে রসিদ না দেওয়ায় সন্দেহ বাড়ে। এরপরই অভিযুক্ত দম্পতি বাড়িঘরে তালা দিয়ে মোবাইল ফোন বন্ধ করে পালিয়ে যায়। এতে ক্ষুব্ধ গ্রামবাসীরা, বিশেষ করে মহিলারা, প্রতারকদের বাড়ির সামনে বিক্ষোভে ফেটে পড়েন। উনি LIC এজেন্ট হিসেবে সবার বাড়ি গেছিল, যে সবাইকে বুঝেইছে যে আমি একজন LIC এজেন্ট, তা কার কি সমস্যা আছে আমাকে বলেন, টাকা পয়সার ব্যাপারে যে MIS করা যায়, ফিক্সড করা যায়, LIC করা যায়, এরকম নানা রকম আমাদেরকে বুঝেছি। বোঝার পরে এইভাবে সবার কাছে কেউ 2 লাখ, কেউ 3 লাখ, কেউ 5 লাখ, যার যেরকম টাকা সে সেই রকম ওর কাছে ইনভেস্ট করছে। প্রতারিতদের অভিযোগ, বিয়ের জন্য জমানো টাকা, অসুস্থ সন্তানের চিকিৎসার অর্থ, এমনকি জমি বিক্রির টাকাও এই দম্পতি হাতিয়ে নিয়েছে। গ্রামবাসীরা স্থানীয় পঞ্চায়েত প্রধান বুদ্ধদেব দাসের কাছে বিষয়টি জানান, যিনি দ্রুত প্রশাসনিক পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যে তুফানগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। অর্থ বরাদ্দ থমকে রাস্তা, দীর্ঘ বছর বেহাল রাস্তায় ফুঁসছে সাকরাইলের গোবিন্দপুর গ্রাম। কম বেশি 1.5 কিলোমিটারের মতো ভাঙাচোরা রাস্তা, যাকে কংক্রিটে রূপ দেওয়ার জন্য বরাদ্দ হয়েছে সাংসদ তহবিলের টাকা। কাজ শুরুর তারিখ উল্লেখ করে লাগানো হয়েছে বোর্ডও, অথচ বছর ঘুরে গেলেও কাজ কিন্তু এগোয়নি এতটুকু। দীর্ঘ 1 বছর ধরে একই ছবি ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের গোবিন্দপুর গ্রামের। অভিযোগ, কিছু নির্মাণ সামগ্রী ফেলে রেখেই উধাও হয়ে গিয়েছে ঠিকা সংস্থার কর্মীরা। জেলা প্রশাসন এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ না করায় রীতিমতো ক্ষুব্ধ গ্রামবাসীরা। সামনেই আবার বর্ষা আসছে, গরমের পরে বর্ষায় জানি না কীভাবে কাটাবো আমরা। যদি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন, যদি কাজটা হয়, তাহলে আমরা হয়তো সুস্থভাবে যেতে পারবো, অন্ততপক্ষে হসপিটাল, স্কুল, এইসব জায়গাগুলোতে আমরা পৌঁছাতে পারবো। গোবিন্দপুর গ্রামে বেহাল রাস্তা পাকাপোক্ত না হওয়ার জন্য তৃণমূল নেতৃত্বকে কাঠগড়ায় তুলেছে সাকরাইল ব্লকের মণ্ডল কমিটির বিজেপি সদস্য। ওই আপনার ফেব্রুয়ারি মাসে 2024-এ কাজ শুরু বোর্ড পড়েছে আর কি। তারপর থেকে শেষ কবে জানা নেই। 24-এ তো শেষ লেখাই আছে, কিন্তু রাস্তা শেষ আর হয়নি। রাস্তায় এরকম টুকটাক মাটি টাটি পড়েছে, আর কোনো কাজ হয়নি। রাস্তা পুরো নরক যন্ত্রণা হয়ে আছে। 1 বছর ধরে রাস্তার কাজ সম্পূর্ণ না হওয়ায় যাবতীয় দায় জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্তাদের দিকেই ঠেলে দিয়েছেন সাকরাইল ব্লকের বিডিও। আমি এটুকুই বলবো যে আপনি বললেন, আমি সেটা অবশ্যই দেখব। তবে এটা যেহেতু জেলা পরিষদ থেকে হচ্ছে, এটা জেলা পরিষদের, ঝাড়গ্রাম জেলা পরিষদের সঙ্গে কথা বললেই ভালো হয়, ওনারা ডিটেলসটা বলতে পারবেন। মাস কয়েক পরেই বর্ষার মরশুম, অথচ জেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের চাপানুতর এখনো অব্যাহত। অবিলম্বে কাজ শুরুর দাবিতে আন্দোলনে নামার তোড়জোড় শুরু করেছে গোবিন্দপুর গ্রামের ভুক্তভোগী বাসিন্দারা। ঝাড়গ্রাম থেকে শঙ্কর বারিকের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক চাঞ্চল্যকর ঘটনায় নিজের নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগে তার পিতাকে মহারাষ্ট্র থেকে গ্রেফতার করেছে বুলবুলিতলা ফাঁড়ির পুলিশ। এই ঘটনায় জড়িত অপর এক অভিযুক্ত এখনো পলাতক রয়েছে।
নিজের নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগে তার পিতাকে মহারাষ্ট্র থেকে গ্রেফতার করেছে বুলবুলিতলা ফাঁড়ির পুলিশ। প্রায় 2 মাস পূর্বে নাবালিকার মাসির দায়ের করা অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বুধবার অভিযুক্ত পিতাকে কালনা মহকুমা আদালতে পাঠানো হয়। পুলিশ তার 6 দিনের রিমান্ড আবেদন জানালেও বিজ্ঞ আদালত 2 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ প্রদান করেছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী বুলবুলিতলা থানা এলাকার বাসিন্দা ওই 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী তার মাসির তত্ত্বাবধানে থাকত এবং মাঝে মধ্যে পৈতৃক নিবাসে যেত। অভিযোগ উঠেছে যে চলতি বছরের মার্চ মাসের এক রাতে তার পিতা এক বন্ধুকে নিয়ে নাবালিকাকে ধর্ষণ করে। ঘটনাটি গত 24শে মার্চ অভিযোগ হিসেবে নথিভুক্ত হওয়ার পর থেকে অভিযুক্তরা আত্মগোপন করেছিল। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুলবুলিতলা ফাঁড়ির পুলিশ মহারাষ্ট্র থেকে প্রধান অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃতের প্রাথমিক দাবি অনুযায়ী বিগত বেশ কয়েক বছর ধরে তার স্ত্রীর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন থাকার কারণে তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। বর্তমানে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। দীঘা মেরিন ড্রাইভের পাশে একটি বিশেষ আকর্ষণ হলো লাইট অ্যান্ড সাউন্ড শো, যা সন্ধ্যায় পর্যটকদের মুগ্ধ করে। এই শোটি বিভিন্ন ঐতিহাসিক স্থান ও স্থানীয় সংস্কৃতি সম্পর্কিত গল্প ও ছবি একত্রিত করে উপস্থাপন করে। লাইট ও সাউন্ডের এই মিশ্রণে দর্শকদের এক অন্যরকম অভিজ্ঞতা হয়। সন্ধ্যায় দীঘা মেরিন ড্রাইভের পাশ দিয়ে হেঁটে গেলে মনে হবে এক নৈসর্গিক সৌন্দর্যের জগতে চলে এসেছেন আপনি। লাইট অ্যান্ড সাউন্ড মন কাড়বে পর্যটকদের। আলো, শব্দের খেলা, সঙ্গে ফোয়ারা, মন্দিরের ঘণ্টার ধ্বনি। দীঘা মেরিন ড্রাইভের পাশে মা নাইকালী মন্দিরে এলে আপনার মন জয় করবেই। দীঘা মেরিন ড্রাইভের রাস্তায় শঙ্করপুরের আগেই গড়ে উঠেছে মা নাইকালী মন্দির। সেই মন্দিরকেই সাজিয়ে তোলা হয়েছে অসাধারণ রং বেরঙের আলো দিয়ে। সেই রঙিন আলোর রোশনাই মেরিন ড্রাইভের রাস্তা থেকে অসাধারণ লাগবে। মায়ের নাম নাইকালী, মনে হতেই পারে এই ধরনের নাম কেন? 300 বছরের প্রাচীন এই মন্দিরকে ঘিরে নানা লোককথা ও বিশ্বাস ঘোরাফেরা করে বলে শোনা যায়। আসলে দেবী যখন এখানে আবির্ভূতা হন তখন এলাকাটা জঙ্গল ছিল। এত গভীর জঙ্গল ছিল যে সূর্যের আলোও প্রবেশ করতে পারত না। বাঘ, ভাল্লুক সহ ভয়ঙ্কর প্রাণীরা জঙ্গলে আসত। অরণ্য অঞ্চল ভয়ে ঢাকা থাকত। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মন্দিরটি নবরূপে নতুন সাজে নতুন আঙ্গিকে গড়ে উঠেছে এবং এখানে শুধু আমাদের রাজ্যের মানুষ আসেন তা নয়, আমাদের ভারতবর্ষের বাইরেও বিভিন্ন বিদেশি পর্যটকরা আসেন। তারা অনেক আনন্দ উপভোগ করেন। লাইট সাউন্ড সিস্টেমের মধ্য দিয়ে তারা এখানে আলোর রোশনায় সাউন্ড সিস্টেম সহ ফোয়ারাটাও দেখতে পাবেন। মন্দিরের সেবায়িতরা সেই কোঠর থেকে মাকে দেখতে পান। তারপর সেবায়িতরা একচালা ঘরে শুরু করেন মায়ের পুজো। এরপর সেই মায়ের কথা লোকমুখে ছড়িয়ে পড়লে জাগ্রত দেবীর পুজো চালু হয়। শুভ কামনা করে মহা আড়ম্বরে মন্দিরে পুজো পাঠ চালু হয়েছে। কালী মন্দির অতি প্রাচীন, বলতে গেলে প্রায় 300 বছরের পুরনো। আমি এই এলাকারই একজন শিক্ষক, তো আমি আমার দাদু কাকু এদের কাছ থেকে শুনেছি এই এলাকায় মৎস্যজীবীরা তাদের যে নৌকো বা লঞ্চ নিয়ে মৎস্য শিকারে যান, তারা সেখানে মানত করেন, অথবা আমাদের এই পাশাপাশি এলাকায় গরু টরু ইত্যাদির মানত হয় এবং সেখানে ক্ষীরভোগও হয়। 300 বছরের পুজো দেখতে ভিড় জমায় অগণিত ভক্ত। দেশ বিদেশের পর্যটন কেন্দ্রে 3D প্রজেকশন ম্যাপিং রয়েছে। এখানেও সেই প্রদর্শনী চালু হচ্ছে বলে সূত্রের খবর। আশা করা হচ্ছে কালী তীর্থকে কেন্দ্র করেই দর্শনার্থী থেকে পর্যটক সবার সমাগমে এই মন্দির ও সংলগ্ন এলাকার অর্থনীতিও উজ্জীবিত হবে। ফলে শঙ্করপুরের মা নাইকালীকে ঘিরে মানুষের আগ্রহ ক্রমশ বাড়ছে। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস মিডিয়া এখনকার মতো এ পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।